হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা মধ্যশিক্ষা পর্ষদের 17 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন বলেছিল যে কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তাহলে এদের মধ্যে কি বলি, কয়লা খনিতে আমরা কি দেখতে পাই, কোলবেড মিথেন। তাহলে এখানে আমরা বলতে পারি যে মিথেন গ্যাস আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলোর গতিশক্তি শূন্য হয়ে যায়? তো আমরা সবাই জানি পরম শূন্য উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয়ে যায়, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার -273 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমরা বলে থাকি পরম শূন্য উষ্ণতা। একে ক্যালভিনে কনভার্ট করতে গেলে আমাকে 273 যোগ করতে হবে। তাহলে এই 273 ক্যান্সেল হয়ে গেলে আমার কত হয়, 0 ক্যালভিন। তাই জন্য এটার অ্যান্সার হবে আমাদের 0 ক্যালভিন। চলে এসো, কার্বন মনোক্সাইড গ্যাসের বাষ্প ঘনত্বের সঙ্গে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি কি? তাহলে কার্বন মনোক্সাইডের যে আণবিক গুরুত্ব যেটা, সেটা কত হচ্ছে দেখো। কার্বন মনোক্সাইডের কার্বনের হয় 12, আর অক্সিজেনের আমরা জানি 16। তাহলে আর 12 আর 16 মিলে হয় 6 2 8, আর 2 28। তাহলে এখান থেকে আমরা জানি এম সমান হয় 2d। তাহলে এটা কার ভ্যালু, এম এর ভ্যালু। তাহলে ডি এর ভ্যালু হবে m/2, মানে 28/2, 14। তাহলে এখানে দেখো যে কার আমরা দেখতে পাবো যে সমান বাষ্প ঘনত্ব এখানে দেখা যাবে। তাহলে আমরা যদি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, তাহলে নাইট্রোজেনের আমরা কি জানি, 14 × 2 28 হয়। সেটা কি না, এম এর ভ্যালু। তাহলে এম এর ভ্যালু নাইট্রোজেনের কত, 28। তাহলে এরও এম এর ভ্যালু 28 ছিল, তাই বাষ্প ঘনত্ব ডি 14 হয়েছিল। তাহলে এরও কি হবে, বাষ্প ঘনত্ব 14 আসবে। এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক অনেকবার করা হয়েছে। তো বলো এদের মধ্যে কোনটা হবে এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের? না, ওয়াট, মিটার ইনভার্স, ক্যালভিন ইনভার্স হবে এটার অ্যান্সার। দাড়ি কামানোর জন্য যে দর্পণ ব্যবহার করা হয়, অথবা এরকমও প্রশ্ন আসতে পারে যে দন্ত চিকিৎসক কি ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে কিন্তু আমাদের অবতল দর্পণ, গাড়ির হেডলাইট অবতল দর্পণ ইত্যাদি। তাহলে উত্তর লেন্সের সামনে যদি বস্তু 2f এর বেশি দূরত্বে থাকে, তাহলে প্রতিবিম্ব কোনখানে হয়? অপর পাশে। f এর চেয়ে বেশি কিন্তু 2f এর চেয়ে কম। তাহলে এই অপশনটা ঠিক হবে, অপর পাশে f এর চেয়ে বেশি কিন্তু 2f এর চেয়ে কম দূর। নেক্সট ছিল যে প্রদত্ত চিত্রে এ আর বি এর মধ্যে তুল্য রোধ। তাহলে বলো এইখানে যে দুটো রোধ আছে তারা কিসে আছে? অবশ্যই সমান্তরাল, কারণ প্রত্যেকের মাথা এক জায়গায় এবং পাগুলো এক জায়গায় জোড়া হয়েছে। তাহলে 3 আর 6 ওহমের মধ্যে যদি প্যারালাল কম্বিনেশন থাকে, তাহলে 3 ওহম আর 6 ওহম। তাহলে প্যারালাল হলে তুল্য রোধ কত হয় না, 3 × 6/3 + 6। তাহলে 3 6 18, আর 3 আর 6 যোগ করলে হয় 9। তাহলে এটা থেকে কাটাকাটি করলে পাবো 9 2 18, মানে 2 ওহম। তাহলে এই যে 2 ওহম রেজিস্ট্যান্স, তার সাথে এই 2 ওহম কিসে আছে, সিরিজ কানেকশন। তাহলে 2 + 2 ওহম করলে অ্যান্সার হওয়া উচিত কত, 4 ওহম। তাহলে দেখো এখানে কোন অপশনটা হবে না, অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। বার্লো চক্রে ব্যবহৃত তরল, তাহলে এখানে কোন তরল আমরা বার্লো চক্রে ব্যবহার করে থাকি? না, পারদ ব্যবহার করা হয় থাকে। নেক্সট 92U235 থেকে আলফা কণা নির্গত হলে কি হবে? দেখো 92U235, তাই এখান থেকে যদি একটা আলফা কণা নির্গত হয়, আমরা কি জানি পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক 2 কম। তাহলে 92 থেকে 2 কমলে হবে কত, 90। এবং ভর সংখ্যা কি হয়, 4 কমে। তাহলে 235 থেকে 4 কমলে নিশ্চয়ই হবে 231। তাহলে এখানে দেখো যে 90 আর 231-এ একটাই অপশন আছে, তার মানে এটা হবে থোরিয়াম। তাহলে এটার অ্যান্সার অপশন বি। কোনটি ক্ষার ধাতু নয়? তাহলে এদের মধ্যে বলো কোনটি ক্ষার ধাতু নয়? না, ক্যালসিয়াম হচ্ছে ক্ষার ধাতু নয়। নেক্সট চলে আসছে 11 দাগে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় একটি তড়িৎদ্যুতি যৌগ। তো এটা অবশ্যই খাদ্য লবণ। তাহলে এটা কি হয়, সংকেত NaCl। নেক্সট বলেছে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয় কোন যন্ত্রে? না, ভোল্টামিটার যন্ত্রে তড়িৎ বিশ্লেষণ ঘটানো হয়। পাইরো সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা ওলিয়াম বলি, সংকেত অনেকবার করেছি। তো এটা সংকেত হয় H2S2O7। প্রদত্ত কোনটি সালফাইড আকরিক? তাহলে বলো এদের মধ্যে সালফাইড আকরিক কোনটা? না, জিঙ্ক ব্লেড। সংকেত মনে আছে নিশ্চয়ই, ZnS। তাহলে বুঝতেই পারছো সালফার আছে, তাহলে এটা কি আকরিক, সালফাইডের আকরিক, কারণ বলে সালফাইড আকরিক। তাহলে জিঙ্ক ব্লেড হবে এটার অ্যান্সার। নিচের কোন পলিমারটি জৈব ভঙ্গুর নয়? তাহলে বলো এদের মধ্যে জৈব ভঙ্গুর নয় কে? দেখো সেলুলোজ, প্রোটিন, এগুলো কি জৈব ভঙ্গুর স্টার্চ পলিমারের উদাহরণ। তাহলে নয় কোনটা, কৃত্রিম পলিমার যেটাকে বলা হয়, তাহলে টেফলন হবে এটার অ্যান্সার। জ্বালানির তাপন মূল্য যত বেশি হয়, প্রয়োজনীয় জ্বালানির পরিমাণ কি হবে? অবশ্যই বেশি হবে। বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলি? তাহলে এটার অ্যান্সার বলবো ট্রপোস্ফিয়ার।
বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখতে পাই? তাহলে থার্মোস্ফিয়ার স্তরে আমরা মেরুজ্যোতি দেখতে পাই। এনমোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণ কি লিখি? পিভি সমান এন আর টি। বিবৃতিটি সত্য না মিথ্যা? আদর্শ গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য অনুসারে গ্যাসের অণুগুলিকে বিন্দুবৎ ধরি ও তাদের আয়তন পাত্রের আয়তনের তুলনায় নগণ্য। তাহলে এখানে কি হবে? না, এটার অ্যান্সার হবে মিথ্যা। নেক্সট হচ্ছে তরলের যে প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ সমান কি হয়? তরলের আপাত প্রসারণ প্লাস হচ্ছে হয়ে থাকে, এখানে আমরা লিখি পাত্রের যে উপাদানের, পাত্রের উপাদানের প্রসারণ। নেক্সট আছে যে দ্বিধাতব পাত দিয়ে থার্মোস্ট্যাট তৈরি করা হয়, তাহলে এটা কি হবে? না সত্য। নেক্সট বলেছে একটি আলোক রশ্মি অবতল দর্পণের কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হয়? তাহলে যদি কেন্দ্র দিয়ে যায় আপতন কোণ 0 ডিগ্রি। দীর্ঘ দৃষ্টি প্রতিকারের জন্য কোন লেন্স আমরা ব্যবহার করি? তাহলে হ্রস্ব দৃষ্টি বললে অবতল এবং দীর্ঘ দৃষ্টি বললে উত্তল। ইলেকট্রিক হিটারের তাপীয় কুণ্ডলী কিসের তৈরি হয়? নাইক্রোম। তাহলে এটা তৈরি হয় কি দিয়ে? না নাইক্রোম। বার্লো চক্রে চুম্বকের যদি মেরু দুটোকে আমরা উল্টে দিই তাহলে ঘূর্ণনের দিক কি হয়ে যাবে? উল্টো দিকে হয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে। কোন তেজস্ক্রিয় রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত? তাহলে কোনটাকে বলা হয় থাকে? না বিটা রশ্মি হয় কি? না ইলেকট্রন কণার স্রোত, তাই বিটা হবে। প্রাচীন গাছ এবং জীবাশ্মের বয়স নির্ণয়ের জন্য কোন আইসোটোপ আমরা ব্যবহার করি? না 12C। এটাকে এরকম করে যদি লেখা হয়, নেক্সট হচ্ছে গ্রুপ 17 মৌল যার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, অবশ্যই ফ্লুরিন হ্যালোজেন মৌলের আন্ডারে পড়ে, তাহলে এটা 1 নম্বর হবে। নেক্সট দেখো বিরল মৃত্তিকা মৌল, তাহলে এদের মধ্যে বিরল মৃত্তিকা মৌল কোনটি? না প্রথম একটা সেলেনিয়াম। নেক্সট বলেছে অ্যামালগাম মানে পারদের কথা বলা হচ্ছে, এটা হয়ে গেল, তাহলে পারদ পড়ে আছে, তাহলে এখানে আমরা লিখছি ডি, আর এটা তো বি। তাহলে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কি? ক্রোমিয়াম, তাহলে এটা সি। হাইড্রোজেন ক্লোরাইডের অণুতে কোন ধরনের বন্ধনে, মানে HCl, হাইড্রোজেন ক্লোরাইড মানে HCl, তাহলে সেখানে কি বন্ধনী থাকে? সমযোজী। সিইউ তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 দ্রবণে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি অ্যানোডের কি পরিবর্তন হয়? না অ্যানোড আমরা দেখেছি ক্ষয় পায় আর ক্যাথোডের ভর বৃদ্ধি পায়, তাহলে লিখবো অ্যানোড ক্ষয় পায়। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? তাহলে কি লিখবে? তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি হবে এটার অ্যান্সার। রূপোর উপর যখন সোনার প্রলেপ দেওয়া হবে তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হবে? তাহলে পটাশিয়াম, পটাশিয়াম অরোসায়ানাইড, অরোসায়ানাইড। নাইট্রোলিন কি? না ক্যালসিয়াম কার্বাইড প্লাস নাইট্রোজেনের যে মিশ্রণ 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে কি হয়? ক্যালসিয়াম সায়ানামাইড CaLCN প্লাস হচ্ছে কার্বনের ধূসর বর্ণের মিশ্রণ। পুরনো তৈলচিত্র বায়ুর কোন গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায়? না হাইড্রোজেন সালফাইড। দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত একটি হাইড্রোকার্বনের গঠন, তাহলে কি হতে পারে? H3 CH, তাহলে এখানেও দেখতে পাচ্ছি কি দুটি হাইড্রোজেন পরমাণুর একটি হাইড্রোকার্বন, টেফলনের মনোমার কি হবে? না টেট্রাফ্লুরো ইথিলিন, এখানে লিখতে পারি টেট্রাফ্লুরো ইথিলিন। অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে যদি সোডিয়াম বাইকার্বনেট যোগ করা হয় কোন গ্যাস নির্গত হবে? না CO2 গ্যাস নির্গত হবে। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা আছে বিভাগ গতে, দেখো এখানে অঙ্কটা। না নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি চাপ অপরিবর্তিত রাখা হয়? তাহলে কি কি দেওয়া আছে? না প্রথমে দেওয়া আছে আমাদের তাপমাত্রা T1 কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে লিখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান আমরা লিখতে পারি 27 প্লাস 273, তাহলে 27 প্লাস 273 করলে এটার অ্যান্সার আসছে 300
ক্যালভিন। তারপরে V1 ধরে নিচ্ছি ভি ছিল, এবং V2 হয়ে গেছে কত, আয়তন বলেছে দ্বিগুণ হবে মানে 2V হবে। তাহলে আমাকে T2 চেয়েছে, যে উষ্ণতাটা কত হবে, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটা হবে। তাহলে V1/T1 সমান লেখা হয়ে থাকে V2/T2। তাহলে V1 এর ভ্যালু ভি আছে, T1 এর ভ্যালু 300 আছে, এবং V2 এর ভ্যালু 2V আছে। তো T2 এর ভ্যালু আমাকে জিজ্ঞেস করছে, তাহলে VV ক্যান্সেল। তাহলে T2 সমান আমি দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে 600 ক্যালভিন। অথবা এটাকে যদি আমরা সেন্টিগ্রেডে করি বলতে পারি যে এটা 273 বিয়োগ করলে আসে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটোই লেখা যাবে। নেক্সট আছে এটার সাথে অথবা, যে 5 লিটার আয়তনের একটি বদ্ধপাত্রে এত ডিগ্রি 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম অক্সিজেন গ্যাস আছে, গ্যাসের চাপ নির্ণয় করতে হবে। তাহলে ফর্মুলা কি হবে, না আমরা জানি পিভি সমান এনআরটি, বা বলতে পারি পিভি সমান এন মানে কি লিখতে পারি W/m/RT। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে যে চাপের মান কত। তাহলে পি সমান কি লিখতে পারি, যে W/RT/mv। তাহলে এবার প্রত্যেকের মান যদি বসাই, ডাব্লুর ভ্যালু 20, আর এর ভ্যালু ছিল 0.082, উষ্ণতা ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 ক্যালভিন, বাই এম এর ভ্যালু কত হয়, অক্সিজেনের আণবিক ভর 32 হয়, এবং আয়তন 5 লিটার ছিল। তো এটা যদি কাটাকাটি করা হয় তাহলে অ্যান্সার আসবে 3.075 লিটার। চলো এখানে চাপের ভ্যালু চেয়েছে না, তাহলে এখানে হবে 3.075 অ্যাটমসফিয়ার বলতে পারি চাপ। নেক্সট হচ্ছে এখানে 3.4 বলেছে 27 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে যদি আমরা সমান 3 ভাগে ভাগ করি, দিয়ে সমান্তরাল সমবায় যুক্ত করি, তাহলে সমবায়টির তুল্য রোধ কত হবে। তাহলে কিভাবে হবে দেখো, না 27 ওহম রোধ আছে একটা তার, একে 3 ভাগে যদি ভাগ করি তাহলে প্রত্যেক ভাগগুলো কত করে হওয়া উচিত, 9 ওহম করে, তবেই 9 দিয়ে 27 হয়। তাহলে এই যে 9 ওহমগুলোকে আমরা যদি প্যারালাল কম্বিনেশন করি, তাহলে এরকম লেখা হবে 1/9 প্লাস 1/9 প্লাস 1/9। তাহলে এদের লসাগু 9, উপরে কত হবে 3, তাহলে 3 একে 3, 3 3 9। তাহলে তুল্য রোধ আর পি সমান বলতে পারি কি, উল্টে দাও, তাহলে 3 ওহম। তাহলে 3 ওহম হবে এটার অ্যান্সার। নেক্সট আছে আমাদের 4 দাগ, এসটিপিতে 67.2 লিটার NH3 উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডকে কলিচুনের সঙ্গে বিক্রিয়া করাতে হবে। তাহলে কলিচুন আর অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া যারা আগে করেছো স্কুলগুলি, তাহলে মনে থাকবে যে 2NH4Cl প্লাস CaOH এর হোল 2 থেকে কি উৎপন্ন হয়, CaCl2 প্লাস হচ্ছে 2NH3, আর উৎপন্ন হয় 2H2 এটা। তাহলে NH4Cl এটার ভ্যালুগুলো কি কি বসাও, 14, 4, আর ক্লোরিনের হয় কত 35.5। তাহলে এটা যদি যোগ করি অ্যান্সার এখানটায় আসছে 107 গ্রাম আসছে। আর এদিকটা যদি দেখি তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা কত হবে, 2 গুণিত 22.4 লিটার। আয়তনটা যদি বলি তাহলে দেখতে পাচ্ছি এখানে কত হচ্ছে, 2 গুণিত এটা করলে 44.8 লিটার NH3 উৎপন্ন করতে 107 গ্রাম কি লাগছে, NH4Cl। তাহলে প্রশ্নে আমাকে জিজ্ঞেস করেছে যে 67.2 লিটার NH3 প্রস্তুত করতে কতটা লাগবে, তাহলে 107/44.8 ইন্টু 67.2। তাহলে এটা করলে আসবে 160.5 গ্রাম। এটার অ্যান্সার হবে 160.5। নেক্সট বলেছে 8.8 গ্রাম ফেরাস সালফাইডের সঙ্গে অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের যে বিক্রিয়ায় প্রমাণ উষ্ণতা ও চাপে কত লিটার H2S উৎপন্ন হবে। তাহলে দেখো কিভাবে হবে, বিক্রিয়াটা হচ্ছে FeS ফেরাস সালফাইড প্লাস H2SO4 কি উৎপন্ন করে, না FeSO4 প্লাস H2S।
তাহলে এফির কত 56, সালফারের হচ্ছে 32, তাহলে যোগ করলে আসছে 6 2 8 5 3 8 মানে 88 গ্রাম। আর এদিকে H2S টা দেখতে পাচ্ছি 1 মোল, মানে কত হয় 22.4 লিটার। তাহলে এখান থেকে লেখা যাবে যে 88 গ্রাম এফিএস থেকে আমরা পাচ্ছি 22.4 লিটার H2S। তাহলে এখানে প্রশ্ন বলেছে 8.8 গ্রাম এফিএস থেকে কতটা পাবো না 22.4 বাই 88 ইন্টু 8.8। তাহলে দেখো এই দশমিক উঠলে নিচে একটা 10, আর এই দশমিক উঠলে নিচে একটা 10, তাহলে 88 ক্যান্সেল। তাহলে 224/100 কত হয় না 2.24 লিটার। তাহলে এটাই আমাদের উত্তর হবে। তাহলে এই প্রশ্নের উত্তর হবে 2.24 লিটার। চলে এসো পরের প্রশ্ন। 4.5 বলেছে যে একটি সমবাহু প্রিজম আছে, তার এক পৃষ্ঠে আলোক রশ্মির আপতন কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ দেওয়া আছে 50 ডিগ্রি। তাহলে চ্যুতিকোণের মান কত হবে? তাহলে ডেল্টা সমান ফর্মুলা কি হয় I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে চ্যুতিকোণের চেয়েছে, তাহলে I1 এর ভ্যালু কত আছে দেখো, আপতন কোণ দেওয়া আছে 30, প্রতিসরণ কোণ কত 50, মাইনাস প্রিজমটা যদি সমবাহু বলেছে, তাহলে সমবাহু যে আমাদের ত্রিভুজ তার প্রতিটা কোণ 60 ডিগ্রি, তাহলে প্রিজম কোণ কত হবে 60 ডিগ্রি। তাহলে 5 3 8 80 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, তাহলে কত হবে চ্যুতি হবে 20 ডিগ্রি। চলে এসো পরের প্রশ্ন। একটি মাধ্যম থেকে আলোকরশ্মি অপর এক মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপতন কোণ আর প্রতিসরণ কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। দ্বিতীয় মাধ্যমের তুলনায় প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। আগে দেখি প্রথম মাধ্যমের তুলনায় দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে মিউ এর ভ্যালু কি হয় সাইন আই বাই সাইন আর। এবার সাইন আপতন কোণ কত 60 ডিগ্রি আর সাইন 30 ডিগ্রি। প্রত্যেকের ভ্যালু দেওয়া আছে √3/2 বাই হচ্ছে আমাদের হাফ করলে আসছে √3। এখান থেকে আমরা পাচ্ছি √3। তাহলে এখান থেকে যদি 1μ2 মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি √3 হয়, তাহলে একটা ফর্মুলা আছে যে 1μ2 সমান, আচ্ছা এখানে আমরা লিখতে পারি, আমাদের প্রশ্ন বলেছে যে দ্বিতীয় মাধ্যমের তুলনায় প্রথম মাধ্যম মানে কি 2μ1। তাহলে ফর্মুলা আছে কি 2μ1 সমান কি লেখা হয় 1/1μ2, এরকম আমরা জানি ফর্মুলা আছে। তাহলে 1/1μ2 ভ্যালু কত এসছে √3, তাহলে 1/√3 হবে এটার অ্যান্সার। তাহলে 1/√3 হবে এটার অ্যান্সার। নেক্সট আছে 4.6। একটি পরিবাহী তারের দুই প্রান্তে বিভব প্রভেদ একই রেখে দৈর্ঘ্য ব্যাসার্ধ উভয় দ্বিগুণ করলে তাপ উৎপন্ন হারের কি পরিবর্তন হবে? তাহলে দেখো এটা কিভাবে করা হবে। ফোর পয়েন্ট সিক্স, দেখো তারের দৈর্ঘ্য ধরে নিচ্ছি, তারের যে লেন্থ সেটা এল, তারের যে ব্যাসার্ধ সেটা কি আর, আর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল যদি বলি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা ডিনোট করে থাকি এ দিই, তাহলে এ সমান কি হবে পাই আর স্কোয়ার হয়। এবার আমরা জানি যে আর সমান লেখা হয় রো ইন্টু এল বাই এ। এবার প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপ, তাহলে প্রথম ক্ষেত্রে উৎপন্ন তাপ H1 সমান কি লিখবো না ভি স্কোয়ার টি বাই 4 ইন্টু 2R ক্যালোরি। এরপর কি বলেছে না দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ উভয় যদি আমরা দ্বিগুণ করে দিই, তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে
দ্বিতীয় ক্ষেত্রে L1 সমান এখন হয়ে যাবে প্রথমে যা ব্যাসার্ধ ছিল তার দ্বিগুণ, এবং যে ব্যাসার্ধটা হবে R1 সমান 2R, আগের ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে A1 সমান হয়ে যাবে পাই R1 স্কোয়ার, তাহলে পাই ইন্টু 2R তার স্কোয়ার, মানে হয়ে গেল 4 পাই R স্কোয়ার। তাহলে H2 সমান, আচ্ছা দ্বিতীয় তারের ক্ষেত্রে রোধ কত হবে? R1 সমান রো ইন্টু L1/A1, তাহলে রো ইন্টু L1 এখন কত 2L বাই A1 দেখো কত আছে 4 পাই R স্কোয়ার, তাহলে 4 পাই R স্কোয়ার। এবার পাই R স্কোয়ার মানে হয় কোন, না প্রথমে এ বোঝায়, তাহলে এখানটা লিখে দিতে পারি যে রো ইন্টু 2L/4A, তাহলে 2 × 1 = 2, 2 × 2 = 4, তাহলে হয়ে যাচ্ছে রো L/2A। আর আর সমান কি লেখা হয়, রো L/, দেখো এখানে লেখা হয় আর সমান লেখা হয় রো L/A, তাহলে এখানে লিখতে পারি যে হাফ অফ রো L/A, আর রো L/A মানে হচ্ছে আর হয়, তাহলে এটা সমান লেখা যাবে R/2। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে উৎপন্ন তাপ, সেটাকে H2 বলছি। H2 সমান V²T/4 × 2R1 সমান V²T/4 × 2 × R1 এর ভ্যালু কত হলো R/2, 2 ক্যান্সেল, তাহলে পেলাম 2 × V²T/4 × 2R। আচ্ছা এখানে যদি আমরা কাটাকাটি না করি তাহলে জিনিসটা একটু সুবিধা হবে, তাহলে 4 × 2 × R/2 রাখো, এই দুইটা যখন উপরে উঠবে 2 × V²T বা নিচে থাকছে 4 × 2R, তাহলে কি হচ্ছে দেখো এখানে V²T/4 × 2, সরি এইটার ক্ষেত্রে এটা মানে কি হয় V²T/4 × 2R মানে হয় H1, তাহলে এখানটা আমি লিখতে পারি 2 × H1। তাহলে H2 সমান কি পেলাম, না আগে যে তাপ উৎপন্ন হতো তার দ্বিগুণ তাপ কিন্তু এখন উৎপন্ন হবে। নেক্সট ছিল যে 220 ভোল্ট 60 ওয়াট আর 110 ভোল্ট 60 ওয়াট বাতির রোধের অনুপাত। তাহলে দুটো বাতি কি কি, না 220 ভোল্ট 60 ওয়াট, আরেকটা আছে 110 ভোল্ট 60 ওয়াট, 110 ভোল্ট 60 ওয়াট। তাহলে এর যে রোধটা হবে R1 সমান V1² P, আর এর ক্ষেত্রে বলছি আমি R2 সমান V2² P। 220 × 220 বাই 60, আর এদিকে হচ্ছে 110 × 110 বাই 60, তাহলে এদের যদি আমি অনুপাত করি 60 60 ক্যান্সেল হবে, 102 এটা যাবে এবং 110 এটা যাবে, তাহলে এদিক থেকে পাচ্ছি 4 আর এদিকে পড়ে আছে 1, তাহলে এদের যে অনুপাতটা হবে সেটা হচ্ছে 4:1। তাহলে এই গেল আমাদের 17 নম্বর স্কুলের সলিউশন।